মার্চ 2025, কান্দিল, ইরাকি কুর্দিস্তান প্রভিন্স, ইরাক। কান্দিলের আকাশে এক ভারী তুর্কি ড্রোন উঠছিল। হঠাৎ ইরানের তৈরি 358 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তাতে আঘাত আনল। প্রচণ্ড বিস্ফোরণ ঘটল এবং ভেঙে পড়ল সেই ড্রোন। এবার ফুটেজটা দেখুন কিভাবে এই তুর্কি ড্রোনে বিস্ফোরণ হলো। এটা কি ড্রোন ছিল, কারাই বা এই ড্রোন ধ্বংস করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল, সব জানতে দেখুন এই প্রতিবেদন। ইরান সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ইরাকের কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে গেরিলা যোদ্ধারা সেদিন যে ড্রোন গুলি করে নামিয়েছিল তার নাম ছিল বাইরাক্তার আকিঞ্চি। নির্মাতা তুর্কির বেকার কোম্পানি, যার মালিক হলেন তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের জামাতা সেলকুক বাইরাক্তার। এই ড্রোন, যাকে আমাদের প্রতিবেশী পাকিস্তান বা বাংলাদেশি ইউটিউবাররা অদম্য এবং অজেয় বলে মনে করে, সেই ড্রোন কিভাবে এত সহজে ভূপতিত হলো? এই ড্রোন গুলি করে নামানোর ঘটনায় এটাই বা একমাত্র এবং প্রথম ঘটনা নয়। এ বিষয়ে বিশ্লেষণের আগে আমরা এই ড্রোনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। নাম বাইরাক্তার আকিঞ্চি, নির্মাতা বেকার কোম্পানি তুরস্ক, দৈর্ঘ্য 12.2 মিটার, ডানার দৈর্ঘ্য 20 মিটার, বহন ক্ষমতা 1300 কেজি, ইঞ্জিন ইভাশেঙ্কো প্রোগ্রেস, ইউক্রেন নির্মিত 450 হর্স পাওয়ারের টার্বোপ্রপ ইঞ্জিন। পরবর্তী মডেলে প্র্যাট এবং হুইটনি কানাডা নির্মিত PT6 টার্বোপ্রপ ইঞ্জিন, যা 850 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। পেলোড মুরাদ AESA রাডার, ইলেকট্রিক ওয়ারফেয়ার পড, সিগনেট মডিউল, কমন অ্যাপারচার টার্গেটিং সিস্টেম। অস্ত্র, এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে আছে একডোগান, গোগডোগানের মতো ক্ষেপণাস্ত্র, সোম, TGR-এর মতো বিমান থেকে ছোড়া যেমন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এরান লয়টারিং মিউনিশন এবং টেবাস সিরিজের স্মার্ট বোমা প্রভৃতি। এত শক্তিশালী অস্ত্র বহনে সক্ষম হওয়ার কারণে এই ড্রোনকে আমাদের প্রতিবেশী বাংলাদেশের ইউটিউবাররা এমনভাবে প্রচার করে যেন মনে হয় এই ড্রোন এত শক্তিশালী অস্ত্র বহনে সক্ষম হওয়ার কারণে এই ড্রোনকে আমাদের বাংলাদেশি প্রতিরক্ষা ইউটিউবাররা এমনভাবে প্রচার করে যাতে মনে হয় এই ড্রোন ধ্বংস করা অসম্ভব। কিন্তু বাস্তবটা আলাদা। ইরাকি কুর্দিশ গেরিলারা সামান্য ইরানি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বাইরাক্তার ড্রোন গুলি করে নামায় 17 মার্চ 2025-এ। সোফিয়াতে এই ড্রোনের ধ্বংসাবশেষে একটা ছবিও তারা দেখিয়েছে। মনে রাখতে হবে, পিকেকে বা কুর্দিশ গরিলাদের কাছে অত্যুন্নত বিমান বিধ্বংসী অস্ত্র নেই। যা আছে তা দেখিয়েছে এই ড্রোন অজেয় নয়, কত সহজে এটাকে ধ্বংস করা যায়। এটাই একমাত্র ঘটনা নয়। 31 মার্চ 2025-এ উত্তর মালিতে এক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মালি সামরিক বাহিনীর আকিঞ্চি ড্রোনকে গুলি করে নামিয়েছিল। এর দুদিন পরে আলজেরিয়াতে অপর মালির এক আকিঞ্চি ড্রোন গুলি করে নামানো হয়। 13 জুন সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্স দক্ষিণ সুদানে সরকারি বাহিনীর আকিঞ্চি ড্রোন গুলি করে নামায়। জুলাইয়ের মাঝামাঝি ডারফিউর সুদান তার RSF পুনরায় সুদানের আকিঞ্চি ড্রোন গুলি করে নামায়। সর্বশেষ 13 সেপ্টেম্বর RSF আবার সুদানের সরকারি বাহিনীর আকিঞ্চি ড্রোন গুলি করে নামায়। এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে মূলত অনুন্নত কিছু বিদ্রোহী গোষ্ঠী আকিঞ্চি ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছে। এদের না আছে উন্নত মানের আকাশ সুরক্ষা ব্যবস্থা, না আছে উন্নত মানের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। তাহলে এর কারণ কী? এর কারণ লুকিয়ে আছে আকিঞ্চি টেকনিক্যাল বৈশিষ্ট্য এবং পেলোডের মধ্যে। মনে রাখতে হবে, যেখানে একটা নতুন F-16 বিমানের দাম $70 মিলিয়ন, সেখানে আকিঞ্চি ড্রোনের প্রতি ইউনিটের খরচ পড়ে প্রায় $100 মিলিয়ন মতো। কেননা এতে যে টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহার করা হয় তার দাম অনেক বেশি। এর সাথে দুটো টার্বোপ্রপ ইঞ্জিন বসানোর অর্থ খরচ আরও বাড়ছে। এর সাথে আছে AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড, ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো খরচের পরিমাণ বাড়তেই থাকবে। চালকবিহীন বিমান হওয়ার কারণে হিউম্যান ক্যাজুয়ালিটিস হয়তো হয় না, কিন্তু যুদ্ধের ক্যাজুয়ালিটিস জনিত খরচের পরিমাণ বেড়েই যায়। আসলে এর মূল কারণ লুকিয়ে রয়েছে গঠন এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে। প্রথমত, আকিঞ্চি ড্রোন আকারে অনেক বড়, এর RCS অনেক বেশি, ফলে রাডারে সহজেই ধরা পড়ে। উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে একে শটডাউন করা কোনো ব্যাপার নয়। এর সাথে এর গতিবেগও কম এবং ম্যানুভারও করতে পারে না, তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সহজ শিকার এই ড্রোন। দ্বিতীয়ত, এই ড্রোন মূলত স্যাটেলাইট কমিউনিকেশন বা SATCOM ব্যবহার করে। এবার যদি তৃতীয় বা চতুর্থ প্রজন্মের জ্যামিং প্রণালী ব্যবহৃত হয় তাহলে একে জ্যাম করা কোনো বড় ব্যাপার নয়।
তৃতীয়ত, বর্তমান সামরিক সংঘাতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রণালী এক নির্ণায়ক ভূমিকা নেয়। এখন আকাশ তীর, অ্যাস্টার, স্যাম, টিএনজি বা সুদর্শন চক্র বা পরবর্তী প্রজন্মের রুশ আকাশ সুরক্ষা প্রণালী সহজে এই ড্রোনকে ভূপতিত করতে পারে। সবথেকে বড় কথা হলো নতুন অ্যান্টি এয়ারক্রাফট লটারি মিউনিশন সহজভাবে এই ড্রোনকে ভূপতিত করার ক্ষমতা রাখে। চতুর্থত, সবথেকে বড় কথা হলো সব আবহাওয়ায় এই ড্রোন লড়তে সক্ষম নয়। বিশেষত প্রতিকূল আবহাওয়ায় এই ড্রোন নিচু দিয়ে ওড়ে, যেখানে সাধারণভাবে এর অপারেশনাল অল্টিটিউড ৯,১০০ মিটার, সেখানে প্রতিকূল পরিস্থিতিতে এই ড্রোন মাত্র ৫ কিলোমিটার অল্টিটিউডে নেমে আসে, যা সাধারণ বিমান প্রতিরোধী ব্যবস্থার সহজ শিকার হয়। তাহলে আমরা তো এখন জানলাম এই ড্রোন অপরিবর্তিত নয়, প্রতিরোধ্য নয়, অবেদ্যও নয়, বরং সাধারণ হ্যাল ইউসিএভি এর মতোই এটা ভালনারেবল। মামটি, ম্যান অ্যান্ড আনম্যান টিমিং সিস্টেম, ইডাব্লিউ সুইট, ডিকয়, চ্যাপ, প্লেয়ার অবশ্যই এতে হয়তো ভবিষ্যতে বসবে, কিন্তু তাতেও সমস্যা মিটবে না। এতে যেমন একদিকে ফ্লাইট পার আওয়ার কস্ট বাড়বে, তেমনই আবার বিমান বিধ্বংসী প্রণালী নির্মাতা সংস্থাগুলো চুপ করে বসে থাকবে না। ভারত পাক স্ট্যান্ড অফে আকাশ প্রতিরক্ষা প্রণালী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন খবর অনুযায়ী এটা অন্তত একটা আকাঙ্ক্ষী ড্রোনকে শটডাউন করেছে। আসলে যুদ্ধের প্রযুক্তি এবং রণকৌশল দ্রুত পরিবর্তনশীল। আজ থেকে বছর ৫ আগেও এই হেল বা হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স ইউসিএভি অত্যাধুনিক সমরাস্ত্র ছিল। আজ যুগ সোয়ার্ম ড্রোন, লয়টারিং মিউনিশন, কামিকাজি ড্রোন এবং ক্যাটস ওয়ারিয়ার বা লয়ং উইংম্যানের মতো অত্যাধুনিক চালকবিহীন বিমানের। তাই এখন ধীরগতির টার্বোপ্রপ ইঞ্জিন চালিত ড্রোনের প্রযুক্তি পুরনো হয়ে গেছে। তাই এই ড্রোন খারাপ অস্ত্র না হলে বিদ্রোহ দমনে বা হালকা যুদ্ধের পক্ষে এটা হয়তো উপযোগী, কিন্তু এমন দেশ যার উচ্চ ইন্টিগ্রেটেড আকাশ সুরক্ষা প্রণালী আছে, তার কাছে এই ড্রোন একটা দামি খেলনা ছাড়া কিছুই নয়। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।